সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় সংস্কারের সুপারিশনামা ও বিবিধ প্রসঙ্গ। এ প্রসঙ্গে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ, এবং আরও রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনামগুলো। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আপনারা জানেন আজকে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সেটি আজকের আমাদের মূল আলোচনা, সেই সাথে সমসাময়িক প্রসঙ্গ তো রয়েছেই। ব্যারিস্টার ইজাজ কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতেই আজকে আমরা মূল আলোচনায় যাব, তবে শুরুতে আমরা একটু খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে রায়টি হয়েছে সে প্রসঙ্গে একটু কথা বলতে চাইব আপনার সাথে। আজকে যে যুগান্তকারী রায়টি হলো, যেটিতে আসলে বেগম খালেদা জিয়া তিনি আসলে এটিতে খালাস পেয়েছেন এবং সেই সাথে তারেক রহমান সহ অন্যান্য আসামিরাও খালাস পেয়েছেন। এই রায়ে আপিল বিভাগ বলছে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং টাকা যে আত্মসাৎ সেটিও হয়নি। তাহলে এই মামলায় যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে থাকলেন, এই মামলাটিতে আমরা দেখেছি যে তিনি এক দফায় তাকে সাজা দ্বিগুণ করা হয়েছে। এই যে তাহলে বিচারিক প্রক্রিয়া সেটি আসলে কিভাবে চলল? ধন্যবাদ। খুব কঠিন এবং জটিল প্রশ্ন করেছেন। আইনজীবী হিসাবে এটার উত্তর দেওয়াটা আমার জন্য খুব কষ্টসাধ্য। তবে এতটুকু বলতে পারি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে যখন প্রথমে ট্রায়াল কোর্ট থেকে যেই বিচারক ওনাকে খালাস করেছিলেন, উনি কিন্তু আর দেশে থাকতে পারেননি। এবং আজকে এই রায়ের মাধ্যমে আমাদের বর্তমান প্রধান বিচারপতি যে কথাটা বলেছিলেন যে ইট ওয়াজ এ কেস অফ ভিন্ডিকটিভনেস অ্যান্ড ইট ওয়াজ এ ফ্লড ট্রায়াল। সো এটা আমরা আগের থেকেই জানি, ট্রায়াল প্রসেস দেখে আমরা বুঝেছি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে হয়রানি করা, প্রতিহিংসা এবং বিএনপিকে ধ্বংস করার একটা চেষ্টা, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার একটা চেষ্টা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে দুর্নীতির অ্যালিগেশনসটা এনেছে এবং এটা প্রমাণ করার জন্য যে টাকাটা ওনারা ব্যয় করেছে সেটা কত টাকা আমি জানতে চাই। এবং এই ব্যয়ের টাকাটা, এই জনগণের ট্যাক্সের এই টাকাটার এই ব্যয় যে করেছেন, এটা বহনটা করবে কে? এটা দায়টা নিবে কে? পেলেন না তো কিছুই। এবং শেষমেশ তো বের হলো যে ওনারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত নাই। তো এখন এটার দায়ভারটা নিবে কে? এটা একটা বিচার্য বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে এই যে ফ্লড ট্রায়াল হওয়ার পরে ইট হ্যাজ গন আপ দ্য টায়ার অফ দি কোর্ট সিস্টেম, যেখানে সাজা কমানো হয়েছে, বাড়ানো হয়েছে, একটা কেমন জানি একটা ধোঁয়াশা ভাবের মধ্যে অনেক কিছুই করা হয়েছে। এবং এগুলোর সাথে যারা জড়িত ছিল, আমি আশা করব যে এইসব বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যেন এরকম আর না হয় সেই ব্যাপারটা। শেখ হাসিনার সময়, ওই সময় শেখ হাসিনা কিন্তু বলতেন যে এতিমের টাকা তিনি মেরে খেয়েছেন। তাহলে আজকের এই যে রায়টি হলো, তা আবার উচ্চ আদালত থেকে, কি দাঁড়ালো তাহলে সেটি? দেখেন, যদি অনেক পুরনো একটা কথা বলি, আমার ঠিক খেয়াল নেই কার জাজমেন্টে উনি বলেছিলেন, এটা অনেক সম্ভবত 96-এর, বা উনি বলতে পারবেন যদি ওনার মনে থাকে। কনস্টিটিউশনালি যদি আদালতের অ্যাপিলেট ডিভিশনের রায়টা ধরি, ফর্মার প্রাইম মিনিস্টার, আমি 17 বছর বাদ দিয়ে 96 থেকে 2001 যদি বলি, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাকচুয়ালি শি ইজ নট কনস্টিটিউশনালি কোয়ালিফাইড টু গো ফর অ্যান ইলেকশন, কারণ ওই জাজমেন্টে বলা হয়েছিল শি ইজ ইনসেইন। তো যারা ইনস্যানিটির
ইনস্যানিটির মধ্যে থাকে তাদের তো আসলে কনস্টিটিউশনালি দে আর ডিবার্ড ফ্রম গেটিং ইনটু অ্যান ইলেকশন। সো এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই। খালেদা জিয়ার 10 বছরের যে সাজাটি ছিল সেটি কিন্তু আসলে রাষ্ট্রপতির কাছ থেকে মওকুফ করা হয়েছিল, কিন্তু তিনি আসলে এটি আইনি লড়াইয়ের মাধ্যমে চালিয়ে যেতে চেয়েছিলেন এবং তার ফলাফল আজকে আমরা পেয়েছি। রায়ে বলা হয়েছে রায়ের ফলে আসামিরা ক্ষুণ্ণ হওয়া মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। আসলে কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমি এভাবে বলতে চাই যে নজরুলের একটি কবিতা আছে, সেটি আমার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মনে হয় এবং আমি সেই পংক্তি কটিয়ে আওড়াতে থাকি। বিচারালয়ের বিচার যখন পক্ষপাততুষ্ট হয়, কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারো দ্বারা ইন্ডিকেট করে কাউকে যখন এভাবে বিচারালয় থেকে ভুল বিচার, অন্যায় বিচার, তখন ওই কবিতাটি একেবারে প্রাসঙ্গিক। সেটি হলো, হায়রে ভজনালয় তোমার মিনারে চুরিয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। এটি নজরুল বলেছেন। এটি বিভিন্ন কারণে প্রাসঙ্গিক। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিচারালয়, যারা গত 15 বছরে, সাড়ে 15 বছরে এই বিচারালয়ে ছিলেন, তারা কিন্তু রাষ্ট্র বা সরকার প্রধানের বা তার দলের বা নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। এবং নিয়ন্ত্রিত হয়ে এই যে বারের প্রধানমন্ত্রী, একবার নয়, দুইবার নয়, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং কোন নির্বাচনের প্রধানমন্ত্রী, সেটি হলো দেশে এবং বিদেশে সকল পর্যায়ে সমাদৃত, গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো, সেই নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেই প্রধানমন্ত্রীকে এই ধরনের কালিমা লেপন করবার জন্য যে মামলাটি দেয়া হলো, সেই মামলার আজকের 17 বছর পরের রায়ে বলা হচ্ছে যে তার সম্মানহানি করা হয়েছে এবং প্রতিহিংসামূলক করা হয়েছে। এই কথাগুলো কিন্তু আজ থেকে 10 বছর আগে এই কথাগুলোই আসতে পারত, এবং সেটি না এসে এই যে আপনি একটু আগে বলছিলেন যে প্রধানমন্ত্রীও বলতেন, তৎকালীন প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যাকে এখন ছাত্ররা আখ্যায়িত করেছে, তিনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেন যে এতিমের টাকাও চুরি করে খেয়েছেন। বাস্তবতা কোথায়? আজকের বাস্তবতা দেখেন, কে চোর। আজকে বেগম খালেদা জিয়ার মুখ থেকে শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের একটি কথা কখনো কোথাও কেউ কি শুনেছে? আপনি একজন মিডিয়ার কর্মী হিসেবে কখনো শুনেছেন? কিন্তু এই যে শেখ হাসিনা যখন তখন খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে ওনাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, সামাজিকভাবে হয়েছেন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে দেখেন কে কাকে হেয় প্রতিপন্ন করে, কে করে? যিনি সর্বাপেক্ষা উত্তম পরিকল্পনাকারী, তিনি, তার হাতে সব কিছু। আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেশি হেয় প্রতিপন্ন কে হয়েছে? যিনি পালিয়ে গিয়েছে বাংলাদেশ ছেড়ে, যাকে পালাতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে কিন্তু পালাতে হয় নাই। বেগম খালেদা জিয়াকে এই অন্যায় আইন, অন্যায় বিচারের মধ্য দিয়েও যে রায় দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তিনি মাথা পেতে নিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং উনি সব কিছু মেনে নিয়েছেন। উনি বলেছেন সত্য বেরিয়ে একদিন আসবে। সে সত্য বেরিয়ে এসছে আজকে যে বেঞ্চ থেকে যে রায় দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে আর মিথ্যা ভুলুণ্ঠিত হয়েছে। আমি এই জন্য বলবো যে আপনি যে বলছেন যে সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সম্মান দেনেওয়ালা যিনি, তিনি বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। দেশের জনগণ, তিনি যার জন্য রাজনীতি করেছেন, যাদের জন্য রাজনীতি করেছেন, তারা বেগম খালেদা জিয়াকে সম্মানিত করেছেন। এবং যেই মিথ্যা সর্বদা পরিত্যাজ্য, সেটি আবার সামনে উঠে এসছে। অতএব বাংলাদেশের জনগণের কাছে বেগম খালেদা জিয়ার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, আমি এটি বলতে চাই না। যারা বাংলাদেশের গণতান্ত্রিকামী, মুক্তিকামী জনতা,
দেশবাসী, তারা বেগম খালেদা জিয়াকে আজ থেকে 90 সালে 91 সালে যেভাবে গ্রহণ করে নিয়েছিল, এখনও তাদের কাছে বেগম খালেদা জিয়ার মর্যাদা সম্মান অটুট অক্ষুণ্ণ রয়েছে, বরং বেড়েছে আমি বলবো। অতএব বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। কে ক্ষুণ্ণ করেছে? কেউ ক্ষুণ্ণ করতে চেষ্টা করেছে, কিন্তু তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবার নয়, সেটি আজকের আদালতের রায়ের মধ্য দিয়ে সেটি আবার প্রমাণ হয়েছে। এবং হ্যাঁ, তাদেরকে মানসিক শারীরিক নানানভাবে হয়রানি করা হয়েছে, হেয় প্রতিপন্ন করবার অপচেষ্টা হয়েছে, কিন্তু সেই অপচেষ্টা সার্থক হয়নি, সেটি আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তাদের সম্মান। আমি সেটিই বলতে চাই, সেভাবেই দেখতে চাই। ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে আসতে চাই। যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই মামলাগুলো, সেটি চর্চা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এমনটা আশা করতে পারি কিনা। এবং আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, এই যে ন্যায় এবং সুষ্ঠু বিচার নিশ্চিতে একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন, কি কি আসলে কাজ করা যেতে পারে যার কারণে আমরা আসলে ন্যায় এবং সুষ্ঠু বিচার ভবিষ্যতে পেতে পারি? দেখেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা যদি চেষ্টা করি, আমরা অবশ্যই এর থেকে বের হয়ে আসতে পারবো। এবং এই ন্যায় অন্যায় এসব কিছুর জন্যই আমরা দায়ী করছি দুর্নীতিকে। দুর্নীতি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে নেই, কোথাও কম আর কোথাও বেশি। তা আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা আমাদের রন্দে রন্দে দুর্নীতি, এবং আমাদের দুর্নীতিটা একদম গ্রাসরুট লেভেলে গিয়ে এফেক্ট করে। আমাদের দুর্নীতিটা একজন যিনি রিক্সা চালক তাকেও এফেক্ট করে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে দেখেন, যদি দুর্নীতি নিশ্চয়ই হয়, যখন খুঁজে পাওয়া যায় তখন তাদের সাজাও হয়, কিন্তু তাদের দুর্নীতিটা কিন্তু তাদের সাধারণ জনগণের উপরে গিয়ে অত এফেক্ট পড়ে না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কথায় প্রচলিত আছে, যেরকম বিদ্যুৎ বিলের বেলায় সিস্টেম লস। তা আমাদের কাছে মনে হয় যে আমাদের দেশের প্রত্যেকটা সিস্টেমে একটা জায়গা আছে যেখানে সিস্টেম লস হয়, ওখান থেকেই ম্যানিপুলেশন হয়, ওখান থেকেই অন্যায় হয়, ওখান থেকেই সবার একটা দুর্নীতি করার যেই অভিপ্রায় সেটা জেগে উঠে। এবং কিছু কিছু জায়গায় আপনি বলতে পারেন যে যার যেটার যোগ্য, যার যেটা প্রাপ্য, হয়তোবা সেই জায়গা থেকে ওনারা সেই জায়গাটা পাচ্ছেন না, বা সামাজিকভাবে যতটুকু ওনাদের প্রয়োজন সেটা ওনারা জোগাতে পারছেন না বিধায় হয়তোবা কিছু মানুষ বাধ্য হয়ে হয়তোবা সেই দ্বার প্রান্তে নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আরও চাই। সেটার জন্য একটা সিস্টেম দরকার, সেটার জন্য একটা চেইন অফ কমান্ড দরকার। যেরকম এখানে দেখলাম যে সুপারিশ কমিটিতে বলছে যে পুলিশ রিফর্মের জন্যে সুপারিশ করছে। পুলিশে কি রিফর্ম করবে? মানে আমি তো পুলিশ, 3টি ধাপে রিফর্মের একটা সুপারিশ তারা করেছে। হ্যাঁ, না ধরেন আমি পুলিশ, আপনি আমাকে কি রিফর্ম করবেন? আমি তো ধরেন কথার কথা, আমি আসামিকে ধরলে বলি টাকা দাও, হালকা করে চার্জশিট দিব, টাকা দাও, শক্ত করে চার্জশিট দিব। আচ্ছা, আমি ওকে ধরে নিয়ে আসতেছি, আমি পুলিশ, হাউ উইল ইউ রিফর্ম মি? বলেন আপনি আমাকে। শক্ত হতে হবে সিস্টেমটাকে। এক্স্যাক্টলি। তো সেই সিস্টেমটাতে এমন হতে হবে যে আমি চাইলেও যেন চার্জশিটটা উল্টা না দিতে পারি, আমি চাইলেও যেন কাউকে ছেড়ে না দিতে পারি, এবং অ্যাকাউন্টেবিলিটিতে যেন ঠিক মতো থাকে, এবং আমার যে সুপিরিয়র থাকবে সেও যেন বুঝে যে আমি এখানে 19-20 করলে আমার সুপিরিয়র ধরবে। এইভাবে সিস্টেমটা আস্তে 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 বাড়তে থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটিতে থাকতে হবে। আপনাকে আমাকে চেঞ্জ করলে, আপনাকে আমাকে পিটালে, আপনাকে আমাকে জেলে ভরলে লাভ হবে না। তো চেঞ্জটা করতে হবে সিস্টেমটাকে, সেই সিস্টেমটাকে করতে হবে ফুল প্রুফ উইদাউট ম্যানিপুলেশন। সেই জিনিসটার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু কেউ ওই জায়গাটায় লক্ষ্য করছি না, ঠিক আছে? ওই জায়গাটায় যখনই লক্ষ্য করব, তখনই যখন সিস্টেমটা আমরা স্ট্যাবলিশ করতে, আপনার কি মনে হয় আমরা বর্বর জাতি? আমরা বর্বর জাতি না। ওই ইতিহাস যদি দেখেন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সবচেয়ে ধনী এক ধরনের রেস ছিলাম। আর সেই সময়কার আপনারা ইংলিশদেরকে দেখেন, জাপানিজদেরকে দেখেন, অন্যান্য ওয়েস্টার্নদেরকে দেখেন, ভাইকিংসদেরকে দেখেন, বর্বর তো ওরা, আমরা না। কিন্তু আজকে ওদের দেশে গিয়ে আমরা একটা চুইংগাম ফেলতে রাস্তায় ফেলতে ভয় পাই, একটা বিন মাটিতে ফেলতে ভয় পাই, বিন খুঁজি, পকেটে দরকারে নিয়ে ঘুরি, কিন্তু ওই দেশে গিয়ে বিন কেন? বিকজ অফ দ্য সিস্টেম, বিকজ অফ দ্য স্যাংশন। কারণ ওরা যে আইন করে সেই আইন ঠিকমতো অ্যাপ্লাই করে, এবং সেই আইনটা যদি ঠিকমতো অ্যাপ্লাই না করা হয়, যে না করে তার উপরে আবার সেই আইনটা অ্যাপ্লাই হয়। দ্য সিস্টেম ইজ ফ্ললেস। সো উই নিড এ ফ্ললেস সিস্টেম অ্যান্ড উই নিড ফার সাইট। 5 বছর 10 বছরের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে আরো লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে। ধন্যবাদ সুলতান মাহমুদ। মূল আলোচনায় যদি এখন আমরা আসি, আজকে 4টি
কমিশন তাদের সংস্কার কমিশনের প্রস্তাবনা তাদের প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন আমরা জানি। সেখানে সংবিধান সংস্কার কমিশন আজকে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে যদি একটি কথা বলি, সেটি হচ্ছে জাতি হিসেবে বাঙালি নয় বাংলাদেশি বলার সুপারিশ রয়েছে সেই প্রস্তাবনার মাঝে, এবং আরেকটি বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাদ দিয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ রয়েছে। কিভাবে দেখছেন এটিকে? ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, সংবিধান, আমাদের দেশের সংবিধান নিয়ে যত মাতামাতি হয়, উন্নত বিশ্বের, আমার জানা মতে উন্নত বিশ্বের সংবিধান নিয়ে এত মাতামাতির কোনো কিছু নেই। সেখানে সংবিধানটি অনেক বড়, 1000 পৃষ্ঠার সংবিধান নয়। তাদের উন্নত বিশ্বের, আপনি পশ্চিমা দেশগুলোর সংবিধান যদি আপনি দেখেন, তাদের দেখবেন গুটি কয়েক পৃষ্ঠা দিয়ে একটি সংবিধান। তাদের সেখানটাতে ম্যাক্সিমাম হচ্ছে আপনাকে কনভেনশন, তাদের সব কিছুই অধিকাংশই চলে কনভেনশনের উপরে। হ্যাঁ, এখানে আইনি কি বলা আছে, আমাদের প্রচুর কথা লেখা আছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। আর এখন যেটি, এই যে সংস্কার কমিশন যারা যে প্রস্তাবনা আপনি দিয়েছে বা যেটি বলছেন, এটি তো জাস্ট শব্দের মারপ্যাচ। এখানটাতে নতুনত্বের কোনো কিছু আছে বলে আমার কাছে খুব বেশি মনে হয় না। এখন গণপ্রজাতন্ত্রীর জায়গায় জনপ্রজাতন্ত্রী আপনি লিখবেন, আর কি বাংলাদেশির, বাঙালির পরিবর্তে বাংলাদেশি লিখবেন, সেটি দিয়ে আসলে আমাদের লক্ষ্যটা কি? আমি ঠিক এই যে সুপারিশ যেটি করা হয়েছে, এখান থেকে খুব বড় ধরনের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না, যে এটি দিয়ে যে সংস্কারের যেটা কথা বলা হচ্ছে, আমূল সংস্কার। আপনি যদি 72-এর সংবিধান ভেঙে ফেলতে চান বা মুছে ফেলতে চান, সেটিই যদি আপনার লক্ষ্য হয়, আপনি ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলতে পারেন। যিনি এই সংস্কার কমিশনের প্রধান, অত্যন্ত বিজ্ঞ মানুষ, ওনার সাথে যারা আছেন আমি তাদের কাউকেই খাটো করে দেখতে চাই না, কিন্তু আমার কাছে কেমন যেন অনেকটা হতাশা মনে হয়েছে। আজকে অ্যাট এ গ্ল্যান্স যেটুকু দেখলাম, সেখানটাতে মোটা দাগে যে খুব বড় ধরনের কোনো সংস্কারের জায়গা নিয়ে আসতে পেরেছে, আমি কিন্তু সেটি এখনও পর্যন্ত খুঁজে পাই নাই। এই শব্দের মারপ্যাচ দিয়ে কোন ধরনের সংস্কার চান? একটি সংস্কারের জায়গাটা হলো যে দেখেন, আমাদের জাতি হিসেবে আমরা অনেক কিছু একসাথে পেতে চাই, রাতারাতি পেতে চাই। আমাদের ভিতরে আকাঙ্ক্ষার জায়গাটি খুব বড়, এবং সেটি খুব দ্রুত পাওয়ার প্রত্যাশাটাও আমাদের মধ্যে বেশি। একটি সংস্কার কমিশন 54 বছরের একটি রাষ্ট্রের সংবিধান সংস্কার করবে 3 মাসের জন্য, এই সংস্কার কিভাবে সম্ভব আমি সেটিও বুঝি না, আমি বুঝতে পারি না। এবং তারা যেটি করেছেন রাতারাতি খুব দৌড়ঝাঁপ করে, আমি ঘষামাজা করে আমি যেটুকু দেখলাম, যে আগের 4 মূলনীতি থেকে সরে এসে একটি রেখে বাকি 3টিকে এলিমিনেট করে বা রিমুভ করে দিয়ে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী, এই যে যা সমাজতন্ত্র, এগুলোকে বাদ দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে যেগুলোকে ঢোকানো হয়েছে, এর মধ্যে শুধুমাত্র শক্ত কথাটাকে, সোজা কথাটাকে শক্ত শব্দ দিয়ে বেঁধে দিলেই যে সব কিছু হয়ে যাবে, আমার কাছে ঠিক সেরকম মনে হয় না। এবং এই যে কেন জাতীয়তাবাদ বাদ দিতে হবে, কেন, কি কারণে? এই জাতীয়তাবাদ কি কোন পাপ করেছে বাংলাদেশের? এটি কি কোনো একটি দলের সাথে, জাতীয়তাবাদী দল আছে, সেটিকেই কি লক্ষ্যবস্তু করা হয়েছে? আমার নিজের কাছে এই প্রশ্নটি খুব সোজাভাবে উঠে এসছে। এটি কি তাহলে কি সেই দলটিকে, সেই দলের নামকে বা সেই দলের কর্মকাণ্ডকে, কর্মযজ্ঞকে অস্বীকার করবার বা সংবিধান থেকে ইতিপূর্বের তাদের যে কর্মযজ্ঞ সেগুলোকে মুছে ফেলবার একটি অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে এই সংস্কারের মধ্যে দিয়ে? সে প্রশ্নটা কিন্তু আসতেই পারে। তো আমার কথা হচ্ছে যে এই যে মূল নীতিতে আপনি যে জায়গাগুলো আপনি নিয়ে এসছেন, যে 5টি কাঠামো, 4টির জায়গায় 5টি নিয়ে এসছেন, তো এগুলোর মধ্য দিয়ে আসলে যে খুব বড় কোনো কিছু হবে, তারপরও আমি খাটো করে দেখতে চাই না। এটা কারণ যে তারা তাদের কাজ করেছে, এটি কিন্তু তারা করেছে, একটি প্রস্তাব করেছে, একটি প্রস্তাব, এই প্রস্তাবনা তারা প্রস্তাব দিয়েছে, তাদের সুবিবেচনা প্রসূত, তাদের কাছে মনে হয়েছে, তারা দিয়েছে। এবং এটি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, এর আগেও বলেছেন, যখন সংস্কার কমিশনগুলো করা হয় তখনও উনি বলেছেন, যে প্রস্তাবই আসুক না কেন
কেন, সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে সেগুলোর বাস্তবায়ন হবে। আমাদেরকে কিন্তু এখন এই যে প্রস্তাবনা এসেছে এটিকে নিয়ে খুব উতালা হওয়ার কোনো কিছু আছে আমার কাছে মনে হয় না, বাট প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু সাধারণ মানুষকেও। এই যে বাঙালি বাংলাদেশি মানুষের ইমোশনের জায়গাটাতে কিন্তু আমরা আসবো এই প্রসঙ্গে, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে ফিরবো, আপনি বলতে যাচ্ছিলেন কিছু। জি, না মানে প্রথমত এই সংবিধান সংস্কার করার যে কমিটিতে ওনারা যারা আছেন, বিজ্ঞজনেরা আছেন, এর মধ্যে লিড করছেন আমাদের ডক্টর আলী রিয়াজ সাহেব, ইফ আই এম নট মিস্টেকেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম। যদি এটা যেভাবেই হোক ওনারা যেই প্রস্তাবটা রেখেছেন ধর্ম নিরপেক্ষতা, আই এম শিওর হি ইজ অ্যাওয়্যার that the American Constitution says in the name of God, but that doesn't make America the Christian country. So no country is religious. দেশের কোনো ধর্ম নাই, দেশের মানুষের ধর্ম থাকতে পারে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মর দ্বারা হয়তোবা সেটা প্রতিফলন হতে পারে বা তার কালচার কৃষ্টি হতে পারে। সো এই যে ধর্ম নিরপেক্ষতা ইজ কাইন্ড অফ আ লাইক আই এম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড। নাম্বার 2, ওনারা বহুত্ববাদ এনেছেন, জাতীয়তাবাদ বেঁচে দিয়েছেন। আলী রিয়াজ সাহেব তো আমেরিকায় থাকে, উনি কি বলেন ওনার নিজেকে? আমেরিকান, আমেরিকান বাংলাদেশি, আমেরিকান বাঙালি। উনি ওনার পরিচয় নিয়ে আমেরিকায় থাকবেন। আমার পরিচয় বাংলাদেশে থেকে, আমার পরিচয়টা কি, বাঙালি না বাংলাদেশি? আমার তো সার্বভৌমত্ব আছে, আমার তো পৃথিবীর ভূখণ্ডে আমার একটা মানচিত্র আছে, আমার দেশের নাম বাংলাদেশ, তা আমি তো বাংলাদেশি। তো বাংলাদেশি জাতীয়তাবাদ থাকতে অসুবিধা কি? বিএনপির সঙ্গে যদি তুলনা করে যদি ওনারা মনে করেন জাতীয়তাবাদী দল আর জাতীয়তাবাদ একই জিনিস, আই অ্যাম অ্যাগেন ডিসঅ্যাপয়েন্টেড উইথ টু ডক্টর আলী রিয়াজ। এবং বহুত্ববাদ হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মেনি অফ ওপিনিয়ন। Many opinions is included within the democracy. So এটা দেওয়ার কি আছে? এখানে তো দেওয়ার কিছু নেই, বলার কিছু নাই। মানবিক মর্যাদা তো ইজ ইনহেরেন্ট উইদিন দ্য ডেমোক্রেসি। এখন উনি আমেরিকায় পিএইচডি করেছেন, ট্রাম্পের মতো প্রেসিডেন্টও ছিলেন, কনস্টিটিউশনটা চেঞ্জ করে আসুক না, যে ট্রাম্পের মতো লোক আসতে পারবে না, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। 17 বছরের হাসিনার ফ্যাসিজম, উনি তো জোর জবরদস্তি করে পার্লামেন্টে ঢুকে কনস্টিটিউশনের 12টা বাজিয়েছে। তার আগে তো এই কনস্টিটিউশন দিয়ে দেশটা চলেছে, তার আগে কেয়ারটেকার গভর্নমেন্ট তো এইভাবেই এসে সুন্দরভাবে হয়েছিল। সো দিজ রিফর্মস আই ফাইন্ড ইট মানে ইট হ্যাজ অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড মি, স্পেশালি ওয়েন ইটস কামিং ফ্রম এ পার্সন যাকে আমি খুব উপরে I think he's a man of integrity, very educated, like ওনার টিম বা ওনার থেকে এটা আসা মানে it has really disappointed. জি জি জি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটি সুপারিশমালা এসেছে এবং এটির ক্ষেত্রে যেটি হয়েছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে চাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্টে, তারাও প্রস্তাবনা দিয়েছিল সংস্কার কমিশনের কাছে। সেটি বিষয়ে আসলে কি বলতে চান? 13 জুলাই 2023 তারিখে বিএনপি 31 দফা একটা দিয়েছে, ওইখানে দ্বিকক্ষ পার্লামেন্টের কথা বলা আছে। তাহলে আমরা বলতে পারি সামনে নির্বাচনে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পাচ্ছি যদি ইলেকশন হয়, যেটার জন্য আমরা চাচ্ছি, আমরা চাইব এবং আমরা ইলেকশন করব। যেই 17 বছরের আন্দোলন, সেটা তো একটা কারণেই, 17 বছরে তো আমরা ভোট দিতে পারিনি। এই যে জেন জি আন্দোলন করলো, 30 বছর বয়স হয়ে গেছে, ভোট দিতে পারে নাই, সেই কারণেই তো। সো আপনার রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য বিএনপির তরফ থেকে অলরেডি 31 দফা একটা দেওয়া আছে, এমন না যে বিএনপির কোনো ভিশন নাই। বাট বর্তমানে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যেভাবে দেখেছি যে অতীতে ইলেকশনে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, আর্মিকে ব্যবহার করা হয়েছে, আনসারকে ব্যবহার করা হয়েছে, বিডিআরকে ব্যবহার করা হয়েছে, ম্যাজিস্ট্রেটদেরকে ব্যবহার করা হয়েছে এবং তেলবাজি এমন পর্যায়ে চলে গেছে যে জজ সাহেবরাও জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন। এই সব
থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এইসব সিস্টেম আমাদের রিফর্ম করতে হবে, এবং এইগুলোর জন্য আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট পারবে না, এইগুলোর জন্য আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট প্রয়োজন। হ্যাঁ, ইলেকশন 6 মাসের জায়গায় 12 মাস হতে পারে, 18 মাস হতে পারে, 24 মাস হতে পারে। আরেকটি কথা তাহলে জানতে চাই আপনার কাছে, বিএনপি একটি নির্ধারিত সময় দিয়েছে, জুলাই আগস্টের মধ্যে তারা নির্বাচন চায়। তো এই ক্ষেত্রে আসলে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি এই পদ্ধতি চালু হয়, তাহলে সেক্ষেত্রে আসলে নির্বাচন কি এর মধ্যে করা সম্ভব কিনা? দেখেন, আপনার দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন এবং পুলিশের প্রশাসনিক এই জিনিসটা যদি আপনাকে ঠিক করে কন্ট্রোল করা যায়, ইলেকশন করা অবশ্যই সম্ভব। এবং আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আজকে আমাদের বিএনপির মহাসচিব বলেছিলেন যে জুলাই আগস্টে নির্বাচন করা সম্ভব। আমি বলতে চাই যে জুলাইয়ে না, অগাস্টের 5 তারিখে নির্বাচন হতে হবে। অগাস্টের 5 তারিখেই নির্বাচন হতে হবে। এখন এই বছরের হোক আর পরের বছর হোক, সেটা পলিটিক্যাল পার্টিরা সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার না। কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে আমি অগাস্টের 5 তারিখে ভোট দিতে চাই। এবং এই যে রিফর্ম কমিশন বিএনপির অলরেডি দিয়ে রেখেছে, এবং অনেকটা দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে এর মধ্যে আছে, এমন না যে বিএনপি একেবারে না দেখে না করে দিয়েছে। বাট যেই রিফর্ম কমিটি আমরা আপাতত শুনতে পেরেছি বা দেখতে পাচ্ছি, পড়ছি, আই এম এ বিট লিটল ডিসঅ্যাপয়েন্টেড। জি, ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই, এই যে নতুন এই প্রস্তাব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই বিষয়ে আপনি কি ভাবছেন, এবং সেই সাথে জানতে চাই যে নতুন যে প্রস্তাব, এটি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে কিনা, কি মনে করছেন? না, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটি উনি বলেছেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, ঘোষণা করেছেন, সেখানটাতেও কিন্তু উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। কিন্তু আপনি দেখবেন যে সংস্কার কমিশনেরগুলোতে যারা আছেন, তারা ইভেন দ্যাট সরকারের মধ্যে যারা আছেন, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন, তারাও কিন্তু একটি কথা স্পষ্ট করে বারবার বলেছেন, বলবার চেষ্টা করেছেন। সেটি হলো যে এই সংস্কারগুলো কিন্তু রাতারাতি হবে না। এটির জন্য আপনি যেটা শুরুতেই বলছিলেন যে 3 ধাপে, একটি হলো ইমিডিয়েট, একটি হলো মিড টার্ম, একটি শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম। তো সেক্ষেত্রে আপনি কেন, আমি জানি না আপনি কেন বলছেন যে এই সময়ের মধ্যেই দ্বিপাক্ষিক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এটি একটি রূপরেখা, এটি একটি প্রস্তাবনা, একটি দলের রূপরেখা, একটি দলের ভেতর থেকে এসছে, আবার সেটি আবার এই সংস্কার কমিশনের মধ্য থেকে এসছে। এটা প্রয়োজন, এবং সেটি ঐক্যমত হয়নি, এখনো ঐক্যমত হয়নি। ঐক্যমতের জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, এবং সেই জন্য কিন্তু এই সংস্কার যেটা বলা হয়েছে, এই সংস্কার কমিশনের মধ্য থেকেই কিন্তু আবার এটি সংবিধান সংস্কার হবে কি হবে না, বা কোন কোন পর্যায়ে হবে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিষয়গুলোতে মতৈক্য হবে সেগুলো নিয়ে সংস্কার, এবং সেই সংস্কার করবার জন্য কিন্তু এই সংস্কার কমিশনই কিন্তু আবার আপনাকে বলেছে সংশোধনের ক্ষেত্রে গণভোটেরও সুপারিশ করেছেন তারা। এই সংশোধন কোন কোন জায়গায় হবে সেটি আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সরকার যে আলোচনার কথা বলেছেন, আলোচনার ভিত্তিতে আগে ঐকমত প্রতিষ্ঠিত হতে হবে, এবং তারপরে হলো এই গণভোটের কথা বলা হচ্ছে যে সংবিধান সংশোধনের বিষয়টি রায় আসবে। সংসদের মেয়াদ 4 বছর একটি করা হয়েছে, সেই প্রস্তাবনা এসেছে। গণভোটের প্রভিশন তো আগে ছিলই। হ্যাঁ, 4 বছরের যে কথা বলেছেন, দেখেন এটি খুব বড় ধরনের পরিবর্তন বলে আমার কাছে মনে হয়নি। যেটি 5 বছরের সরকার ছিল সেটিকে 4 বছরের করা হয়েছে। প্রস্তাব আসতে পারে, আমি আগেও বলেছি, এখনও বলি, প্রস্তাব বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে আপনাকে ব্যাখ্যা করতে হবে, দেখতে হবে, পেছন পেরে দেখতে লাগবে যে 5 বছর আগে কেন ছিল, কোন যুক্তিতে ছিল, কোন প্রেক্ষাপটে ছিল। সেখান থেকে যদি পরিবর্তিত প্রেক্ষাপট, রাষ্ট্র, জনগণ, দেশের মানুষ যদি মনে করে 4 বছর, আবার পরপর 2 মেয়াদের বেশি কেউ ইলেকশন করতে পারবে না, সেটি অনেকগুলো প্রস্তাবনা কিন্তু আপনার এইখানটাতে এই সংস্কার কমিশন দিয়েছে, সংবিধান সংস্কার কমিশন। তো সেই জায়গাগুলোতে আমাকে মনে হয় যে ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন বা সুপারিশগুলো যেটা করেছেন, সেই সুপারিশ এখন দেখবার বিষয় রাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে উঠে সরকার, এবং এটি একটি দেশের অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র, এগুলো বজায় রাখবার জন্য, উন্নয়ন, সব কিছু বজায় রাখবার জন্য যেটি সুখকর দেশের জনগণের জন্য, সেই জায়গায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে, এবং তার ভিত্তিতেই সংস্কার বলেন, গঠনতন্ত্র, আমার সংবিধান সংস্কার বলেন, অন্যান্য যে সংস্কার বলেন, সেগুলো হবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। আরেকটি প্রস্তাবনার কথা যদি আপনাকে বলি, যে এর আগে আসলে ভারতের সাথে বিগত সরকারের অনেকগুলো চুক্তি হয়েছিল, যেগুলো কিনা আসলে আমরা জানতেই পারিনি।
এই প্রস্তাবনার ক্ষেত্রে যে প্রস্তাবনাটি এসেছে যে সেটি হচ্ছে জাতীয় রাষ্ট্র নিরাপত্তায় প্রভাবিত করে এমন কোনো চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। তার অর্থ দাঁড়ালো যে আসলে যে চুক্তিগুলো করা হবে ভবিষ্যতে সেগুলোর জন্য আসলে ভোটের দরকার, সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার পড়বে। এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন? না, আমি তো যদি দেশের এবং জনগণের জন্য আপনি যেটি করবেন, যেটি গোপনে করেছে, আপনি আগের সরকারের কথা, পতিত সরকারের কথা যেটি বললেন, তারা গোপনে করেছে। আমি যদি দেশের জন্য করি, আমি যদি দেশের জনগণের জন্য করি, যদি আমি রাষ্ট্রের জন্য করি, রাষ্ট্রের ভালোর জন্য করি, তাহলে সেটি আমাকে গোপনে করতে হবে কেন? এবং সেটিতে যে গণভোটের যে কথা বলা হয়েছে, আমি এখানটাতে কোনো মন্দ কোনো কিছু দেখছি না। আমার পার্লামেন্ট যদি ইফেক্টিভ পার্লামেন্ট হয়, আমার সংসদে যদি যারা রিপ্রেজেন্ট করবে তারা যদি সত্যিকারের দেশপ্রেমিক প্রতিনিধিত্ব থাকে, যদি সেখানটাতে একটি পক্ষীয় লোকজন দ্বারা প্রভাবিত সেই সংসদ না হয়, সেক্ষেত্রে সবার মতামতের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত, রাষ্ট্রের কল্যাণের জন্য যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটি তো হতেই পারে। সেটি অশুভকর আমি কখনো। ভোটারদের ন্যূনতম বয়স 21 করা হচ্ছে, সেটি নিয়ে কিন্তু আসলে রাজনৈতিক মহলে নানা রকম চর্চা হচ্ছে। এখন দেখেন, ভোটারদের বয়স 21 হবে, যেটি আগে 18 ছিল সেটি 21 হবে। আবার এখানটাতে প্রার্থীর বয়সটা 21-এর কথা বলছেন আপনি। প্রার্থীর এতদিন পর্যন্ত প্রার্থী যদি পার্লামেন্ট ইলেকশনে যদি কেউ প্রার্থী হতে চায়, তাহলে তার বয়স 25 বছর হতে হবে। 25 বছর হতে হবে, 25 বছর হবে। এটি হলো বর্তমান যে সংবিধান আছে সেটাতে। আর এখন যেটা করেছে সেটা হলো 21। কেন করেছে? এখন এই যে 6ই আগস্টের যে প্রেক্ষাপট, সেখানটাকে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, যে তারা যাতে অংশগ্রহণ করতে পারে। এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যারা আছে তাদের অনেকের বয়স আছে যাদের বয়স 25-এর নিচে। এখন সেগুলোকে যদি মাথায় রেখে করে এবং সরকারের ভেতর থেকে সেখানে যদি রসদ দেওয়া হয় বা তাদেরকে তাদের প্রতি আনুকূল্য দেখানো হয়, সেই লক্ষ্য তো সেই প্রস্তাব সেইভাবেও আসতে পারে। কিন্তু আমি আবার বলতে চাই, এটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে ঠিক হবে এবং সেখান থেকেই সুচিন্তিত সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসবো দর্শক। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। ব্যারিস্টার ইজাজ কবির, আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? না, আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে বয়সের ব্যাপারটা, ইলেকশনের 21 বছর বয়স। আমি যদি দুষ্টামি করেই যদি বলি যে বাল্যবিবাহ করলো, তারপরেও ইলেকশন করতে দেওয়া হলে অসুবিধাটা কি? আর 21 বছর হলে অসুবিধাটা কি? আর 25 বছরের অসুবিধাটা কি? মানে আমি আমার অসুবিধাটা দেখতে পাচ্ছি না। তবে 21 বছরে আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটির যে সেশন জট, 21 বছরে কিন্তু গ্র্যাজুয়েশন হতে পারতেছে। তো হয় ইন্টারমিডিয়েট পাস করবে, আর না হয় অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকবে। তারা যদি এমপি ইলেকশন করতে চায়, এমপি ইলেকশন সবারই করতে পারে, 18 বছর হওয়ার পরেও করতে পারে, 25 বছর হওয়ার পরেও করতে পারে। বাট আমার কাছে মনে হয় যে রিফর্ম কমিটির যদি ইয়ে থাকে, এটা কোন উদ্দেশ্য, এটা আমার এইটা আই এম নট গেটিং ইট, বাট একটা হওয়া উচিত যে অ্যাটলিস্ট দ্য পার্সন হু উইল গেট ইলেক্টেড should have a necessary educational qualification, either that be a graduation or honors or masters or matric pass, HSC pass. That can be a factor. Age cannot be a factor. তাহলে 16 বছর করে দেন, অসুবিধা কি আছে? আর না 42 বছর করে দেন, যে বিজনেস করে চাকরি বাকরি করে সাকসেসফুল হয়ে বাংলাদেশের রাজনীতি করতে টাকা লাগে, তোমার দুর্নীতি করতে হবে না, তুমি একবার টাকা কামায় এসে তুমি ইলেকশন করো। So what is the basis of 21 years? I am not getting it. Rather, I would say there should be a bar as to the education. এতটুকু ন্যূনতম শিক্ষা থাকতে হবে এবং ন্যূনতম এতটুকু বয়স থাকতে হবে। 21 বছরের ছেলে তো সেশন জটে পড়ে সেই অনার্সের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারই থাকবে। আর সেকেন্ড হচ্ছে যে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যেটার কথা বলা হচ্ছে, যে এগুলো সেই আগের সংবিধান থেকে এবং জিয়াউর রহমানের আমলের সংবিধান থেকে যত দেশের সার্বভৌমত্ব রিলেটেড এবং সিকিউরিটি রিলেটেড যত ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয়, এটা কনস্টিটিউশনে বলা আছে যে পার্লামেন্টে উপস্থাপন করতে হবে এবং পার্লামেন্টে সেটা সেই প্রস্তাব পাস করতে হবে। এখন আমি যদি না করি, কনস্টিটিউশন যদি না মানি, এটা আমার দোষ না কনস্টিটিউশনের দোষ? তো আমারে রিফর্ম করবেন না, আমারে বাদ দিবেন না, আমার কনস্টিটিউশন রিফর্ম করবেন। চোর করবে চুরি, এখন আইনে তো বলা আছে তুমি চুরি করলে চুরি করতে পারবা না। তো এখন চোর যদি চুরি করে তো সেখানে কী করার আছে? আপনি কি মানে চুরি করার যে অপরাধের যে আইনটা সেটা বদলায় ফেলাবেন, না আপনি চোরকে সাজা দিবেন? তো
তো দিস ইজ উই আর গোয়িং, আমার মাথা ব্যথা ধরেছে, আমি মাথা কেটে ফেলতেছি। সো দ্যাট অ্যাকচুয়ালি ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই। দীর্ঘ 12 বছর পর আজকে ডেস্টিনি গ্রুপের যে এমডি স্যার রফিকুল আমিন, তিনি আজকে কারামুক্তি পেয়েছেন। তিনি আসলে ডেস্টিনি টি প্লান্টেশন মামলায় অনিয়মের অভিযোগে দীর্ঘ 12 বছর কারাভোগ করেছিলেন। অবশেষে আজকে তিনি তার কারাভোগের সাজা শেষ করে তিনি আজকে মুক্তি পেয়েছেন। তিনি বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে তিনি আজকে এসেছিলেন। তারই আসলে কারামুক্তিতে যে ডেস্টিনির যে লিমিটেডের যে বিনিয়োগকারী ছিল তাদের থেকে শুরু করে আমরা এই প্রতিষ্ঠানের সবাই আজকে আমরা আসলে খুবই আনন্দিত। কিন্তু আসলে যে প্রশ্ন, যে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে মামলাগুলো করা ছিল উদ্দেশ্যমূলক এবং প্রতিহিংসার শিকার তিনি। এই যে আসলে প্রতিহিংসার শিকার হয়ে এতগুলো বছর তিনি কারাভোগ করলেন, তার জীবনের বেশিরভাগ সময়টি তিনি কারাভোগে কাটিয়ে দিলেন, ন্যায় বিচার আসলে কতটুকু হলো? ধন্যবাদ। আপনি যার নাম বলেছেন, আমি শুধু ন্যায় বিচারের জায়গাটিতে আমি শুধু তার কাছে নিশ্চয়ই উনি যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন, সেই বেদনা সেই কষ্ট তার মধ্যে থাকতেই পারে এবং তার বহিঃপ্রকাশও ঘটতে পারে। কিন্তু যে গত 16 বছরে যেখানে আমি একটু আগে শুরুতেই যেটি বলছিলাম যে দেশের একজন রাষ্ট্রপ্রধানের, যিনি দেশের স্বাধীনতার ঘোষক, যিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, তার স্ত্রী, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার স্ত্রী, তার সন্তান, তা বারবারের প্রধানমন্ত্রী, তিনি তো রেহাই পাননি এই অন্যায় অবিচার থেকে। এই ন্যায় বিচার যে পান নাই, তার সবচেয়ে বড় এক্সাম্পল তো বেগম খালেদা জিয়া, তার সবচেয়ে বড় এক্সাম্পল তো তারেক রহমান। তাদেরকে যেখানটাতে এই অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে, সেখানে আপনি যার কথা বলেছেন তারটি অস্বাভাবিক কোনো কিছু আমি দেখছি না। অস্বাভাবিক দেখছি না এই কারণে যে বিগত সময়টিতে ছিল অন্যায়ের সময়, দুর্নীতির, যেখানে যারা দুর্নীতি করেছে তারা অন্যের দিকে আঙুল তুলেছে দুর্নীতির, যারা ছোট্ট দুর্নীতি করেছে তাদেরকে বৃহৎ করে দেখানো হয়েছে এবং তার ভেতর থেকে নিজেদের দুর্নীতিকে পাকাপোক্ত করা হয়েছে। বিচারের নামে যে প্রহসন করা হয়েছে, নিজেদের অন্যায়, অবিচার, দুর্নীতি ঢাকতে অন্যকে, মানে ঘটনা প্রবাহকে অন্যদিকে ঠেলে দেবার জন্য যেগুলো জনসম্পৃক্ত, যেমন আপনি বলছিলেন যে ৪৫,০০০ পরিবার এটির সাথে, ওই প্রতিষ্ঠানটির সাথে জড়িত। তো সেই ৪৫,০০০ পরিবার, ৪৫ লাখ পরিবারকে কি করেছে? এই ৪৫ লাখ পরিবারের মানুষের যে সিম্প্যাথি, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই জায়গাগুলোকে পুঁজি করা হয়েছে। সেই তারা তৎকালীন সরকার চিন্তা করেছে যে একজনকে যদি আটকাতে পারি তাহলে এই ৪৫,০০০ পরিবারকে, ৪৫ লাখ পরিবারকে জিম্মি করা যাবে। সেই দৃষ্টিকোণ থেকেই সেটি করেছে। এবং আমি কোনোভাবেই বলতে চাই না যে যার কথা বলেছেন তিনি সুবিচার পেয়েছেন, এতদিন পান নাই, এখন সুবিচার পেয়েছেন এবং উনি মুক্তি পেয়েছেন। এবং শুধু উনি কেন, আমি বলবো যে এই প্রতিহিংসার মধ্য দিয়ে যাদেরকে এ ধরনের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে এবং বৈষম্যর শিকার হয়েছেন, আদালত দেশের সর্বোচ্চ জায়গা, সেখানটাতেও বৈষম্যর শিকার হয়েছেন। এবং বেগম খালেদা জিয়া থেকে শুরু করে অনেকেই, দেশের প্রথিতযশা অনেক রাজনীতিক বলেন, ব্যবসায়ী বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, সবাই এই ধারার মধ্যে দিয়ে গেছে। তো যারা এখনও এই ধরনের মিথ্যা মামলা বা প্রতারণামূলক, প্রতিহিংসামূলক, রাজনৈতিক প্রতিহিংসামূলক বা পরোক্ষভাবে ব্যবসার দিক থেকে বলেন, যারা এই ধরনের মামলায় আছেন, যারা মুক্তি পেয়েছেন, তারা তো নিশ্চয়ই এক ধরনের অভিশাপ থেকে বেঁচে গেলেন। কিন্তু যারা এখনও আছেন এ ধরনের মামলার মধ্যে বা জেল, জরিমানার ভেতরে আছেন, তারাও দ্রুত মুক্তি পাক, এই বৈষম্যমূলক বিচারের অবসান ঘটুক, সেই প্রত্যাশা আমি করতে চাই। ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে ওই প্রসঙ্গে জানতে চাইব এবং সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাইব। তিনি বলেছেন, রফিকুল আমিন স্যার, তিনি বলেছেন যে বিগত সরকার তাকে দেশ ছাড়ার প্রলোভন দেখিয়েছিলেন। এই যে আসলে বিচার বিভাগকে ব্যবহার করে এই যে হয়রানিমূলক মামলাগুলো, সেটা থেকে আসলে বের হওয়া জরুরি, সেটি আসলে কতটুকু হচ্ছে? শুনেন, গত বছর এই দিনে আমি জেলে, এই দিনে শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর ইতিহাসে একটা পার্লামেন্টের ৩০০ আসনের এমপি দেশে নাই। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির তকমা দিয়েছে তারা আজকে আস্তে আস্তে
আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসতেছে। এর চেয়ে বেশি মানে এটা যে কত বড় একটা উপমা, যারা দুর্নীতি করে, যারা আরেকজনকে নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপায়, এর চেয়ে বড় উপমা আর হতে পারে না। কিন্তু ওই যে এখান থেকে যদি আমরা এখন শিক্ষা না নেই তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এবং ওই যে ওনাকে দেশ ছাড়তে বলা হয়েছে, এরকমভাবে আরও অনেকেরই দেশ ছাড়তে বলা হয়েছে, হয়তো বা অনেকেরই ব্যাংকের শেয়ার নিয়ে নেওয়া হয়েছে, বা অনেকেরই জমি নিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো একটা প্রক্রিয়াই ছিল, যেটা ইট ওয়াজ দিস 17 years was an extended version of from 1972 to 75. এইগুলো আমাদের নতুন ইয়াং জেনারেশনদেরকে পড়তে হবে। আমি পড়ে শিখেছি। আমাদের ইয়াং জেনারেশনকে হিস্ট্রিটা জানতে হবে, 72 to 75 জানতে হবে, বা জিয়ার সম্বন্ধে জানতে হবে, খালেদা জিয়ার সম্বন্ধে জানতে হবে, সবার সম্বন্ধে জানতে হবে, পলিটিক্যাল হিস্ট্রিটা জানতে হবে। এইগুলা জানলেই আমরা এখন সিদ্ধান্ত নিতে পারব। ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করি, এই দেশ ছাড়তে বলার এই সংস্কৃতি কিন্তু নতুন না। 111 সরকার এসে প্রথমে যে -2 যে ফর্মুলা করেছিল, সেই ফর্মুলায় প্রথমেই কিন্তু বেগম খালেদা জিয়াকে অফার করা হয়েছিল, উনি কিন্তু দেশ ছাড়েন, দেশ ছেড়ে চলে যান, আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার জেল হবে না, আপনার জরিমানা হবে না, আপনার ছেলেরা সুরক্ষিত থাকবেন। দেশ ছেড়েছেন কে? এখন যিনি দেশে নাই। তো যাই হোক, ওনার জন্য আমাদের শুভকামনা রইল, সুস্বাস্থ্য কামনা করি, এবং উনি ভবিষ্যতে যেন আরো ভালো থাকে এবং আরো এগিয়ে যেতে পারে, সেই দোয়াই। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার আজকে শেষ করবো এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।